সুশাসনের অভাবে নাজুক অবস্থায় ১৩টি ব্যাংক নামে বেনামে ঋণ নিয়ে হয়েছে খেলাপি। আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এবছর জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩.৮%। আইএমএফের পূর্বাভাস। কঠোর নীতির কারণে চাপে বাংলাদেশের অর্থনীতি। গ্যাস বিদ্যুৎ সংকটে চরম বিপর্যয় শিল্প খাত। বন্ধ শত শত কারখানা। থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থানে ভাটা। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সুশাসনের অভাবে নাজুক অবস্থায় পড়েছে চতুর্থ প্রজন্মের ১৩টি ব্যাংক। অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মাধ্যমে নামে বেনামে ঋণ নিয়ে ঋণখেলাপি হয়েছে ব্যাংকগুলো। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ব্যাংকে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বুধবার বিআইবিএমের এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। বিগত সরকারের সময়ে রাজনৈতিক সুবিধার অপব্যবহার করে অনুমোদন দেওয়া হয় একের পর এক ব্যাংক। অনিয়ম, লুটপাট আর সুশাসনের অভাবে রুগ্ন হয়ে পড়ে অনেক ব্যাংক। বুধবার চতুর্থ প্রজন্মের ব্যাংক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের গচ্ছিত টাকা অনেক ব্যাংক ফেরত দিতে পারছে না। যাচাই বাছাই না করে নামে বেনামে ঋণ দেয়ায় ব্যাংকগুলো ঋণ খেলাপিতে জর্জরিত। সুশাসন না থাকায় এমন রুগ্ন দশা ব্যাংকগুলোর। গভর্নেন্সটাকে ব্রেক করে ফেলেছে পাওয়ারফুল বড়োয়ার যারা। এই পাওয়ারফুল বড়োয়ার দেখলে হবে না। ভবিষ্যতে ব্যাংকগুলো যদি এখন বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে সাস্টেইনেবল করার জন্য, তাদেরকে ভালো করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন দেওয়া হয়েছে। আলোচকরা বলেন, বেশি লাভের আশায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ঋণ দিয়েছে ব্যাংকগুলো, যা আস্থার সংকট তৈরি করেছে ব্যাংক খাতে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় উঠে আসে পদ্মা, মেঘনা, এনআরবি সহ চতুর্থ প্রজন্মের মোট ১৩টি ব্যাংকের ঋণ খেলাপির তথ্য, যাদের মোট ঋণের ১৬ থেকে ১৭% খেলাপি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সুশাসন নিশ্চিত করার তাগিদ বক্তাদের। সুশাসন নিশ্চিত করতে গেলে ব্যাংক পরিচালকদের স্ক্রিনিংটা প্রপার হওয়া অত্যাবশ্যক। মাইন্ডসেট যে আমরা এই আমানতকারীদের টাকার হেফাজতকারী, এই মাইন্ডসেট নিয়ে আগাতে হবে। সেমিনারে ব্যাংকিং খাতকে টেকসই করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দেন বিআইবিএম এর মহাপরিচালক। গুড গভর্নেন্স, ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই যে তিনটা জিনিস, যেটা ইথিক্স কিংবা গুড গভর্নেন্স সঙ্গে যায়, সেগুলো ইনস্টিটিউশনাল সাস্টেইনেবিলিটির মেন প্যারামিটারস। বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে টেকসই করতে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তবে পরের অর্থ বছরে তা ৬.৭% উন্নীত হওয়ার আশা করছে সংস্থাটি। বুধবার প্রকাশিত আইএমএফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, গণঅভ্যুত্থান, সাম্প্রতিক বন্যা এবং কঠোর আর্থিক নীতির কারণে চাপে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। চলতি বছরে দেশের মূল্যস্ফীতি কমার কোনো আভাস দেয়নি আইএমএফ। তারা বলছে, বছরব্যাপী সার্বিক মূল্যস্ফীতি থাকবে 11% আশেপাশে। তবে পরের বছর তা 5% নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও এটি নির্ভর করছে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উপর। এদিকে ঋণ চুক্তির $470 কোটি বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আরও $100 কোটি দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির ঋণের চতুর্থ কিস্তির $65 কোটি পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারিতে। সকালে বাংলাদেশ ব্যাংক ও দাতা সংস্থা আইএমএফের সমাপনী বৈঠক শেষে এমন আশার কথা শোনান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই ঋণ কর্মসূচির আওতায় 3 কিস্তিতে এ পর্যন্ত পাওয়া গেছে $231 কোটি। বাকি অর্থ 4 কিস্তিতে পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত পালন করতে হবে বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে ডলারের বিনিময় হার নির্ধারণের বর্তমান পদ্ধতি, ক্রলিং প্যাকের পরিবর্তন করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে, আনতে হবে বাজারের কাছাকাছি।
বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জনশক্তি রপ্তানির দিকে বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস 2024 উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই পরামর্শ দেন তিনি। ইউরোপ ও উন্নত বিশ্বের শ্রমবাজার সম্প্রসারণ অভিবাসন খাতের সংস্কারের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে সাপ্তাহিক প্রবাসন। সভায় বক্তারা উন্নত বিশ্বের শ্রমবাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশের ভিসা জটিলতা কমাতে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। সভায় মাইগ্রেশন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, বিদেশে চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি করতে সরকারকে নিতে হবে বিশেষ উদ্যোগ। কর্মসংস্থানের সমস্যাটা এতই প্রকট, এই যে গত জুলাই আগস্টের যে আন্দোলনটা, এই আন্দোলনেরও কেন্দ্রীয় বিষয় ছিল আসলে কর্মসংস্থানের যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা থেকেই আন্দোলনটা শুরু। সরকারের দায়িত্ব প্রথমত এইখানে যারা যাবে, এই যে কোথায় কোথায় যাওয়া যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তো গবেষণা সেল থাকার কথা, যারা প্রতিনিয়ত কাজ করবে যে কোন দেশে কত চাহিদা, কি ধরনের শ্রমশক্তি দরকার, সেটার জন্য কি ধরনের ট্রেনিং দরকার। ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে অভিজ্ঞ ও প্রশিক্ষিত প্রবাসীদের দেশে ফেরানোর আহ্বান জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেন দুই উপদেষ্টা। শুরুতেই বক্তব্য রাখেন প্রবাসী প্রতিনিধিরা। পাসপোর্ট সেবায় জটিলতা, ব্যাংকিং চ্যানেলের দীর্ঘসূত্রিতা, দেশে টাকা পাঠানো, নিরাপত্তা সহ প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। আস্থা সংকট যদি দূর করা যায়, আমি মনে করি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো অনেক অংশে বৃদ্ধি পাবে। সমস্ত অসুবিধাতে সব দিকে আশা করি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খেয়াল রাখবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি। পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগের বছরের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে, অভিবাসন ব্যয় কমাতে কাজ চলছে বলেও জানান তিনি। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য, আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করব। আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না, আমরা যতই উপর থেকে নির্দেশ দিই। অনুষ্ঠানে রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 10 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। সম্মান জানানো হয় 56 জন সিআইপিকে। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাস সংকটে চরম বিপর্যয় নেমে এসেছে শিল্প খাতে। গত কয়েক মাসে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, হারাচ্ছে ক্রয়াদেশ, কমেছে রপ্তানি আয়, থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ, আর এতে বাড়ছে না কর্মসংস্থান। বিশ্লেষকরা বলছেন, বেসরকারি খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রয়োজনে সিএনজি ও বাসাবাড়ির গ্যাসের মূল্য সমন্বয় করারও পরামর্শ দেন তারা। রিয়াজ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। শিল্প খাত না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যায়। দেশের সার্বিক অর্থনীতিতে এর চরম বাস্তবতা থাকলেও গ্যাস ও বিদ্যুৎ সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প খাত। তথ্য বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, এর বিপরীতে মিলছে 280 কোটি ঘনফুট। এর মধ্যে গ্যাস ক্ষেত্রে উৎপাদন হচ্ছে 200 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে পাওয়া যাচ্ছে 80 কোটি ঘনফুট। শিল্পে গ্যাসের চাহিদা 100 কোটি ঘনফুট, যদিও পাচ্ছে 60 কোটি ঘনফুট। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে পোশাক শিল্পের উৎপাদন।
সক্ষমতা থাকার পরও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে পোশাক খাতে 30 থেকে 35% উৎপাদন কমেছে। উদ্যোক্তাদের দাবি, জ্বালানি সংকটের কারণে এবছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে 200টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও অনেক কারখানা। গ্যাস সংকটের কারণে আমার যে র মেটেরিয়ালস, ফ্যাব্রিক্স, ইয়ার্ন, এটা আমরা সময় মতো পাচ্ছি না। ফলে এই জায়গাটা বিলম্বের কারণে আমি কিন্তু টাইমলি শিপমেন্ট করতে পারছি না। অর্থাৎ যে অর্ডারগুলি আমি হাতে পেয়েছি সেটাও সময় মতো যদি আমি করতে না পারি, তাহলে বায়ারদের মধ্যে একটা কিন্তু অনাস্থা তৈরি হবে। হিসাব বলছে 2020-21 অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি 10.29% থাকলেও গত অর্থ বছরে কমে গিয়ে তা দাঁড়ায় 6.66%। এছাড়া জুলাই থেকে সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে 15%। আর 2022-23 থেকে 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় কমেছে প্রায় $2.5 বিলিয়ন। এত ক্ষতির কারণ কেবলই গ্যাস ও বিদ্যুৎ সংকট, দাবি উদ্যোক্তাদের। গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারেন, আমরা রপ্তানি প্রবৃদ্ধি করব এবং তাতে প্রচুর ফরেন কারেন্সি আসবে। শুধু পোশাক খাতেই নয়, স্টিল কারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে 25 থেকে 30%। সিরামিক কারখানাগুলোতেও উৎপাদন নেমেছে অর্ধেকে। এই সংকট কাটাতে ভিন্ন ভিন্ন কৌশল নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাসাবাড়িতে গ্যাস দেয়া এবং সিএনজিতে গ্যাস দেয়া, এই দুটো ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে একটি ব্যাপার। সেখানে আমরা কমিয়ে আনতে পারি কিনা সরবরাহ। আগামী 2030 সালে গ্যাসের চাহিদা দাঁড়াবে 430 কোটি ঘনফুট। এই চাহিদা মেটাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পোশাক খাতের উৎপাদনের সবচেয়ে বড় শক্তি জ্বালানি, যার সংকট চলছে দীর্ঘদিন ধরে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানির সরবরাহ যদি নিশ্চিত করা যায় তাহলে একদিকে যেমন বাড়বে উৎপাদন, অন্যদিকে বাড়বে রপ্তানির লক্ষ্যমাত্রা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024 লাভ করেছে। 2023-24 অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করায় ইসলামী ব্যাংক এ পুরস্কার লাভ করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনাইটেড আইগ্যাস বাংলাদেশের শীর্ষ এলপিজি কোম্পানি হওয়ার লক্ষ্য নিয়ে ডিস্ট্রিবিউটরদের নিয়ে আয়োজন করেছে বিজনেস পার্টনার সামিট। রোববার বাংলাদেশ টুয়ার্ডস দ্য ব্রেক থ্রু বি দ্য নাম্বার 1 প্রতিপাদ্য সামনে রেখে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড সকল ডিস্ট্রিবিউটরদের নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বার্ষিক বিজনেস পার্টনার সামিট আয়োজন করে। আয়োজনে সকল পরিবেশকদের বাংলাদেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড হওয়ার লক্ষ্য পূরণে সবাই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ইউনাইটেড গ্রুপ বাংলাদেশ এবং আই গ্যাস তুরস্কের একটি যৌথ উদ্যোগ। জাপানের দুটি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান বৈদ্যুতিক যানবাহন ইভি নির্মাতা একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে চলতি বছরের মার্চ মাসে এই দুই প্রতিষ্ঠান ইভি খাতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়। বিশেষত চীনের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে তারা। দুই কোম্পানি বিবিসিকে এক বিবৃতিতে জানায়, চলতি বছরের মার্চের ঘোষণা অনুযায়ী হোন্ডা ও নিশান ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা অন্বেষণ করছে, যেখানে তারা একে অপরের শক্তিকে কাজে লাগাতে চায়। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।